কি নিম্নমানের এটা হবে এরপর আপনি চিঠি দিয়ে দিন জানাবেন এটা তো এটা আনসার নাই তোমার কাছে আনসার বলো মাননীয় কুমার আমাদের মাননীয় বিধায়ক মহোদয় বিশ্বজিৎ বাবু যে সাপ্লিমেন্টারি দেখুন আমরাও চাই এখানে যে কোনো কাজ নিম্নমানের জন্য না এবং ফরচুনেটলি এই যাতে ওখানে কোনোরকম নিম্নমানের কাজ না হয় এর জন্য ন্যাশনাল হাইওয়ে অর্থাৎ NHIDCL এদের যে সদর দপ্তর সেই সদর দপ্তরে তারা নিযুক্ত করেছে স্পেশাল প্রজেক্ট কমিশন SPM এই পর্যন্ত দুইবার 3 লক্ষ কোটি টাকা পর্যবেক্ষণ করেছে এবং এর যে ব্যবহৃত সামগ্রীগুলি NABL অর্থাৎ ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন রেকগনাইজ তারা এটা অনুমান করে থাকে এবং এখানে আরেকটা ক্লজ আছে যে ঠিকাদারের কারণে যুক্ত কাজটি বিলম্ব হয় সেখানে লিকুইডেটেড ড্যামেজ আউট করার বিধান মানে ফাইন দেওয়ারও ব্যবস্থা আর মাননীয় বিধায়ক গোপাল বাবু বলেছেন সেন্স অফ হিউমার ওনার আসলে ক্যাটারেক্ট অপারেশন হয়েছে না ওই বলছে কথা বলছিলেন না ক্যাটারেক্ট আপনি জিজ্ঞেস করছি ক্যাটারেক্ট পরে ওটা গগন করতে হয় এর জন্য সেদিন আপনি জিজ্ঞেস করছেন Can I ask you will ask? এটা শুরু হয়েছিল 2021 মাননীয় মুখ্যমন্ত্রী এই ন্যাশনাল হাইওয়ে যে নিম্নমানের কাজের ব্যাপারে I think I have spoken, I have questioned 4-5 times. আমি এলাকার আমার চোখের সামনে যখন একটা নিম্নমানের কাজ করে if I don't protest it, এটা কিন্তু খুব বাজে না আশারাম বাড়ি দিয়ে বিশাল একটা জায়গায় when the work was going on ওইখানে কিন্তু DPR এর যা লেখা NHIDCL was not doing it. So as a public representative আমি অন্যের কথা বাদই দিয়ে as a public representative if I cannot question, if I cannot stop that work then and then এটা কিন্তু দেখুন একটু চিন্তা করে দেখুন এটা কিভাবে আমরা সেখানে we also can be part of it. Number 1. Number 2 হচ্ছে সাপ্লিমেন্টারিটা আমরা কি করে সেখানে মানে কোয়েশ্চেন করতে পারি এই ব্যবস্থা যেন গ্রহণ করা হবে কি আরো একটা বিষয় হচ্ছে এদের যদি আপনি কাকে কিছু জিজ্ঞেস করেন দেড় বছর আর মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন 3 দিয়ে এটাকে পরীক্ষা নিরীক্ষা করেছে এত বিশাল রাস্তার মধ্যে যেখানে ভালো সেখানে নিয়ে পরীক্ষা করাবে যেখানে ভালো সেখানে নিয়ে পরীক্ষা করাবে তো এইটা সরকার এবং আমরা সবাই কি করে সেখানে প্রশ্ন করতে পারি এটার ব্যবস্থা গ্রহণ করবেন কিনা একটু বলবেন মাননীয় অধ্যক্ষ মহোদয় আমাদের এক বিষয়ে একটি প্রশ্ন এভরি রাইট টু আস্ক ঘটনা হচ্ছে যে এত বড় কাজ হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও দেখে পরিবহন দপ্তর যেটা দিল্লিতে আছে ওনারাও নিশ্চয়ই দেখেন তবেই তো এই ধরনের টেস্টিং এর বিষয় ইত্যাদি করে আমরা অনেক সময় দূর থেকে মনে হয় যে সব কিছু খুব ইজি কিন্তু এই যে প্রশ্নগুলো আজকে হলো এটাও কিন্তু প্রয়োজন এবং এর জন্যই তো এই যে প্রশ্নের পরে তার কিভাবে সমাধান করা যায় এরপর আরো কোন টেস্টিং টিম করা যায় কিনা আরো লোক পাঠানো যায় কিনা এগুলো হবে অ্যাওয়ারনেস থাকাটা খুব প্রয়োজন আমি খুব অ্যাপ্রিশিয়েট করি যে সবাই ভয়ে আমি দিয়ে দিলাম টেন্ডার কল করে দিয়ে দিলাম কাজ করছে আমরাও চাই না আমরা চাই কোয়ালিটি ওয়ার্ক সময়ের কাজ সময়ের জন্য শেষ
না, দিস ইজ ভেরি গুড। কোশ্চেন রেজ করার অধিকার সবার আছে। আর বিশেষ করে যারা মাননীয় বিধায়ক আছেন, ওনার নিজের এলাকা তো করবেনই, কেন করবেন না? So from that point of view, I have every মানে মানে আপনাদের সাথে আমি একমত। এটা তো আপনার Sir, one second, it's supplementary আমার. Please. Sir, one second. Sir, আমার চম্পননগর টু জম্মু জেলা যে রুটটা, এটা 2019-এ এটা টেন্ডার হয়েছে, কাজও করা হচ্ছে। এখন টেরিও সব পেরিয়ে গেছে, কিন্তু এখনো কাজটা প্রায় মানে কমপ্লিট দূরের কথা কমপ্লিট হয়নি এবং একদম নিম্নমানের কাজ হচ্ছে। এটা পাবলিক কোনো সলিউশন পাচ্ছে না। ইভেন এটার জন্য রাস্তা ব্লক হয়েছে, কথা দিয়েছে, আমি পিডব্লিউডি এক্সিকিউটিভের সঙ্গেও অনেকবার কথা হয়েছে, কিন্তু হবে বলে সব টেরিয়াল সব শেষ হয়ে গেছে চম্পননগর টু জম্বুজা যে রাস্তাটা। কাইন্ডলি প্লিজ একটু আপনারা অর্ডার দিলে খুব ভালো হবে। আর পরবর্তী প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য সিটি কর্পোরেশন মহোদয়। Honorable Speaker, sir, my question start on প্রস্তাব আসলে স্টেডিয়াম তৈরির প্রয়োজনীয় জায়গা যদি পাওয়া যায় তাহলে সেটা দপ্তর দেখবে। তবে বিলুনিয়াতে বিকেআই মাঠে একটা সিনথেটিক ফুটবল মাঠ তৈরি করা হয়েছে ইতিমধ্যে এবং সেটা ইনস্টলেশন হয়েছে। সেকেন্ড করে উনি যদি থাকে তবে কবে নাগাদ কাজ শুরু করা হবে, যেহেতু প্রথম প্রশ্নেই এখানে করার কোনো পরিকল্পনা নেই, তাহলে দ্বিতীয় প্রশ্নের কোনো উত্তর আছে। বিলোনিয়া ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম কলেজ এবং যেখানে ছাত্র সংখ্যার দিক থেকেও জেলার দিক থেকেও মানের একটি কলেজ অনেক পুরাতন এবং মাননীয় মন্ত্রী মহোদয় বললেন যে জায়গায় যদি থাকে কলেজে বিরাট একটা গেট সেখানের মধ্যে আছে অনেক বড়। আমি যখন মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ছিলাম তখন ডিপার্টমেন্টের আগরতলা অফিসাররা এখানে গিয়েছিল একটা প্রকল্পের মধ্য দিয়ে এই কাজটা করা যায় কিনা, তারা মাঠ ভিজিট করেও সেখানের মধ্যে এসেছিলেন। দ্বিতীয়ত বিএনপি প্রকল্পেও এই বিষয়টা যেহেতু বর্ডার লাইনে বিএনপি প্রকল্পেও আমরা এই বিষয়টাকে প্রথম পাঠিয়েছিলাম, কিন্তু তার পরবর্তী সময়টা একটি পর্যায়ে আছে, এটা আমারও সেখানের মধ্যে জানা নেই। এবং এটা স্যার এটা জানেন যে বিলোনিয়ার বিশেষ করে চারটি ইভেন্ট খেলাধুলা ছিলাম খেলাধুলা সাপ্লিমেন্টারি বলছি, জুডো, যোগা, টেবিল টেনিস এবং বাস্কেটবল, এতে বিলোনিয়ার অবস্থানটা অনেক বেশি ভালো। তাই সেই দিক থেকে আমার প্রস্তাব হচ্ছে বিলোনিয়ার যে কলেজের যে বিশাল মাঠ সেখানের মধ্যে আছে, সেই মাঠের ভেতরে একটা স্টেডিয়াম এবং স্টেডিয়ামের নিচের যে সাইটটা সেখানের মধ্যে থাকে সেখানে 300 খেলোয়াড় যাতে থাকতে পারে, কারণ বিভিন্ন সময় বিভিন্ন খেলা সেখানে হয়, জাতীয় স্তরের খেলাও বিলোনিয়াতে বেশ কয়েকবার সেখানে হয়েছে। সেই দিক থেকে তাদেরও যাতে থাকার ব্যবস্থা করা যায়, 300 খেলোয়াড় যাতে অন্তত নিচে থাকতে পারে এবং একটা বড় স্টেডিয়াম সেখানের মধ্যে যাতে করা হয়, কিন্তু কোন অবস্থায় ট্র্যাক সিনথেটিক না। মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন বিকেআইতে সিনথেটিক ট্র্যাক করেছে, আমি এই বলছি আমি এটা থেকে বলছি না প্রশ্নটা মন্ত্রীর কাছে প্রশ্নটা কি করবেন কি হবে এটা বলছি স্যার, আমরা প্রশ্ন তো বলছি এই স্টেডিয়ামের সঙ্গে রিলেটেড সাইড এটা তো আলাদা না, এটা তো স্টেডিয়ামের সঙ্গে রিলেটেড। কোশ্চেন করলাম যে বিলোনিয়া কলেজ মাঠে একটা উন্নত মানের স্টেডিয়াম তৈরি করা হোক, যেখানে 300 খেলোয়াড় তার নিচের দিকটাতে থাকতে পারে এবং মাঠটা সিনথেটিক মাঠের কথা বলেছে, একটু সিনথেটিক মাঠের কথা বলেছে। আমি বলছি আন্তর্জাতিক ক্ষেত্রে এখন সিনথেটিকটাকে তুলে দেওয়া হয়েছে, তাহলে সিনথেটিক মাঠ না করে জেনারেল মাঠ সেখানের মধ্যে হোক এবং এটা কি যে ওই কলেজের ভেতরে 200 জনের মতো প্রাইভেট স্টুডেন্ট লেখাপড়া করে, কারণ এই কথা বলছি এই স্টুডেন্টদের মধ্যে খেলার প্রতি বেশি
উনি তো ডিয়ালিসিস করছে। এবার আপনি বলবেন এত সেন্সিটিভ থাকলেও আমার একটা প্লেয়ার থাকার জন্য একটা এটা বাসের পিছিয়ে বই আমরা কোশ্চেন আমাদের সাপ্লিমেন্টারি পাবেন ভালো দেখে নেবেন। আপনি চেয়ারম্যান ছিলেন, আপনি আঠারো এসেছেন, আপনি যোগা হয়, জুডো হয়, বিভিন্ন অনেক খাওয়া হয়, কিছু মনে নেই। আমি স্টেডিয়ামটা কেন চাইছি না তার এডুকেশন লাগবে না স্যার। আমি কেন স্টেডিয়ামটা চাইছি তার যোগ্যতা আমি বুঝে বলতে হবে না স্যার। আমি তো স্যার স্টেডিয়ামের সাবজেক্টের বাইরে নেই। আপনি কি মনে করেন দাঁড়িয়ে কিছু কথা বলার সামনে করে গেল? আপনি কোন জিনিসটা কি? আরে আপনি স্যার আপনি বিলের আলোচনা আপনি বিলের আলোচনা মাননীয় স্পিকার স্যার, আপনি বলেছেন যে একটা প্রস্তাব যদি আসে তাহলে এটা দেখবেন। আমি বলছি মাননীয় সদস্য যখন বলেছে এটাও তো একটা প্রস্তাব। আচ্ছা সেদিক থেকে মাননীয় স্পিকার স্যার, ওনার যে সাপ্লিমেন্টারি যেটা সামনে আপনার তো পুরনো লোক, প্লিজ আমরা একটু বলে এটা হেল্প করে এটা আমরা নিজের মধ্যে আলোচনা করি। এটা না করলে মুশকিল হবে। মনে করো বাজেট প্রশ্ন, প্রত্যেকটি বাজেট প্রশ্ন না করবে 1 ঘন্টার মধ্যে 15 জন প্রশ্ন করা উচিত। আপনি জানেন না প্লিজ জানেন না প্লিজ শিখে রাখতে যা সিরিয়াস কি করতেছেন না না শোনো, আপনি অনেক জানেন, আপনাকে আমি বুঝেছি, কিন্তু ঘটনা হচ্ছে আজও কিন্তু আমরা শিক্ষার অফিস, আমি এখনো শুনছি বাবুর কাছ থেকে মনিবের কাছ থেকে এরকম শিক্ষা নেই। স্টিল মানবত মজার প্লিজ। মাননীয় স্পিকার স্যার, ওনার সাপ্লিমেন্টারি যেটা ছিল আমি এটাই বলছি, তিনি বলেছেন এটা প্রপোজাল পাঠিয়েছিলেন। তো যেটা কলেজ যে পাঠটা করার কথা ছিল এটা বিএডিপি থেকে বিএডিপি বন্ধ হয়ে গেছে। প্রথম তো বিএডিপি দেখে জেলা শাসক, তো যেহেতু আপনি বিএডিপি থেকে পাঠিয়েছিলেন প্রজেক্টটা বানিয়ে, এর জন্য সেটা এখন আর উত্তর দেওয়া যাবে না। যদি আপনারা হায়ার এডুকেশন দপ্তর থেকে, যেহেতু কলেজের জমি, কলেজের হায়ার এডুকেশন দপ্তর থেকে আমাদের যে প্রপোজাল পাঠান, তাহলে সেটা নিয়ে আমরা আমাদের কেন্দ্র সরকারের কাছে পাঠাবো। ইতিমধ্যে খেলো ইন্ডিয়া প্রজেক্টে আমরা অনেকগুলো মাঠ করছি, আর এটা আমরা চাই যে গোটা রাজ্যে মাঠ তৈরি হোক। আমাদের ছেলেমেয়েরা মাননীয় মুখ্যমন্ত্রী বলে নেশামুক্ত ত্রিপুরা নির্মাণ, আর এটা একটা বড় মাধ্যম খেলাধুলা। ইতিমধ্যে গত 2023-24 যে ফাইন্যান্সিয়াল এই বছর আমরা দক্ষিণ জেলাতে অলরেডি দুটা একটা বড় মাঠ, শান্তিবাজার অলরেডি একটা বড় স্টেডিয়াম আমরা স্যাংশন দিয়েছি, এবং সেটা এই মুহূর্তে হয়তো এই মাসেই সেখানে কাজ শুরু হবে। এবং জুলাইবারে একটা মিনি স্টেডিয়াম, গ্র্যান্ড স্ট্যান্ড সহ একটা মিনি স্টেডিয়াম, সেটাও স্যাংশন দেওয়া হয়েছে, সেটাও ইতিমধ্যে কাজ শুরু হবে। বিলুনিয়া থেকেও যদি আসে, সত্যি বিলুনিয়া অনেক মাঠটা অনেক বড় মাঠ আমি দেখেছি। যদি আপনারা প্রস্তাব পাঠান এবং হায়ার এডুকেশন দপ্তর এনওসি দেয়, তাহলে আমরা কেন্দ্রে পাঠাবো, মন্দিরে আসছে সেটাও করানো যেতে পারে। পরবর্তী প্রশ্ন করতে হচ্ছে মাননীয় সদস্য সুনীল সরকার। My advocate starts question 16. মাননীয় বিধায়ক শ্রী সুদীপ সরকারের সারা কোশ্চেন প্রথমে ইহা কি সত্য যে বরজলা রেভিনিউ সার্কেলে নতুন ভবন নির্মাণের জন্য জমি চিহ্নিত করা হয়েছে? উত্তর হ্যাঁ, বরজলা রেভিনিউ সার্কেলে নতুন ভবন নির্মাণের জন্য জমি চিহ্নিত করা হয়েছে। প্রস্তুত যদি হয়ে থাকে তবে কবে নাগাদ শুরু করা হবে বলে আশা করা যায়? উত্তর হচ্ছে ইতিমধ্যে বরজলা রেভিনিউ সার্কেলের কাজ শুরু করা হবে। সাপ্লিমেন্টারি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের বর্তমানে যে বরজলা তহসিলে যে সার্কেলের কাজ চলছে, সেই জায়গার মধ্যে কর্মী স্বল্পতা এবং বিশেষ করে আমাদের এলাকার জনগণ একবার আগরতলা আরেকবার বরজলা সার্কেল অফিস
জায়গার মধ্যে যেতে হচ্ছে, কোন জায়গাতে মানে সঠিক সময়ে সঠিক নিয়ে কাজটা হচ্ছে না। আমার অনুরোধ থাকবে, যেহেতু অতি সত্তর আপনারা ধরবেন বলেছেন, যদি হয়ে যায় তাহলে আমার বটতলাবাসী এবং বটতলা সার্কেলের যারা আছেন তারা উপকৃত হবে। থ্যাংক ইউ স্যার। আমি অধ্যক্ষ মহোদয় তো অলরেডি ধন্যবাদ দিয়েছি। পরবর্তীর জন্য জানাচ্ছি, নতুন ভবন নির্মাণের জন্য ইতিমধ্যে এখানে নাম্বারটা দেওয়া আছে, যে নাম্বার সেখানে গ্রামান্বয়ন দপ্তর থেকে কার্যকরী জারি করা হয়েছে, কাজটা শুরু হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন রয়েছে শ্রীমতী স্বপ্না দাস মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্বপ্না দাস পাল অসুস্থ, তিনি আমাকে জানিয়েছেন তিনি আসতে পারবেন না। তো প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন শ্রী রামু দাস। মাননীয় স্পিকার মহোদয়, আমার প্রিভিলেজ টাস্ক ফোর্স নম্বর 3-1। আমি অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক রামু দাস মহোদয় প্রশ্ন নম্বর 31 এর যে প্রশ্ন নম্বর 1, ত্রিপুরা পুলিশের টাইপ এ, টাইপ বি এবং টাইপ সি কোয়ার্টারের সংখ্যা কত? উত্তর হচ্ছে ত্রিপুরা পুলিশ এখন কিন্তু টাইপ এ কি হয়, আমি টাইপ 1, 2, 3 ত্রিপুরা পুলিশের টাইপ 1, টাইপ 2 এবং টাইপ সি কোয়ার্টার এর সংখ্যা যথাক্রমে 877, 1501 এবং 380। প্রশ্ন 2, উক্ত কোয়ার্টারগুলো মেইনটেনেন্স করার কোনো পরিকল্পনা সরকারের আছে কি? উক্ত কোয়ার্টারগুলির প্রয়োজনের ভিত্তিতে নিয়মিত রূপে মেইনটেনেন্স করা হয়ে থাকে। প্রশ্ন 3, যদি থাকে তবে পুলিশ রিজার্ভ অন্তর্গত পুলিশ কোয়ার্টারগুলোর মেইনটেনেন্সের কাজ কবে নাগাদ করা হবে বলে আশা করি? উত্তর হচ্ছে পুলিশ রিজার্ভ অন্তর্গত পুলিশ কোয়ার্টারগুলির মেইনটেনেন্সের কাজ একটি চলমান প্রক্রিয়া বা প্রয়োজনের ভিত্তিতে নিয়মিত রূপে করা হয়। বিগত 2 বছরে 11টি টাইপ 1, 34টি টাইপ 2 এবং 2টি টাইপ 3 স্টাফ কোয়ার্টারের মেরামতের কাজ অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে। ইতিমধ্যে আরও 21টি টাইপ 1, 15টি টাইপ 2 এবং 14টি টাইপ 3 কোয়ার্টারের প্রয়োজনীয় সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ রিজার্ভ সেটা প্রকল্প বিধান সম্বন্ধে দুটো আছে পুলিশ কোয়ার্টার। আমি প্রতিনিয়ত সকালবেলা যে টাইমটা ওইটা আমি রিজার্ভের মধ্যেই চলাফেরা করার চেষ্টা করি, অর্থাৎ মর্নিং ওয়াক করি। তো আমি লক্ষ্য করতে পেরেছি স্যার, এখানে যে কোয়ার্টারগুলো আছে এ টাইপ এ, টাইপ বি এবং টাইপ সি, এখন ঠিক আছে এর নতুন করে 1, 2, 3 এগুলো করা হচ্ছে বা হয়েছে, কিছু টাকা দিয়েছেন দেখেছি। তো লক্ষ্য করতে পেরেছি স্যার, কিছু কিছু বিল্ডিং আছে যেখানে খুবই পুরনো, বিল্ডিংগুলো খুবই পুরনো এবং এগুলোর মধ্যে কেউ থাকে না, একদম জরাজীর্ণ অবস্থা। বিশেষ করে আমি দেখেছি কোথাও ছাদের প্লাস্টার খসে পড়ছে, কোথাও ছাদের ঢালাই খসে পড়ছে, এখন রডগুলো দেখে যাচ্ছে এবং কিছু কিছু বাথরুম আছে যেগুলো কিন্তু দরজা জানালা সব মানে ভেঙে ছিল চুরমার। তো এগুলোর মধ্যে স্যার তারা থাকতে পারে না, কারণ তারা তো আমাদের সঙ্গেই থাকে, তাই যে নিরাপত্তা নেই। তো তাদের পরিবার নিয়ে থাকা, ছেলে মেয়ে, বয়স্ক মা বাবা নিয়ে থাকা খুবই কষ্ট। তো এই তাদের কথা চিন্তা করে, কারণ যাতে তারা মানে এত পরিশ্রম করে, নিরাপত্তার জন্য তারা এত সময় দেয় এবং আমাদের তো তারা নিরাপত্তা দেয়। তো সেই জায়গায় তাদের সাথে কথা চিন্তা করে আমি মনে করি যে এই কোয়ার্টারগুলো প্রতিনিয়ত, শুধু বছরে না, প্রতিনিয়ত তাদের এই কোয়ার্টারগুলো যাতে মেইনটেনেন্স করা হয়, তাহলে তারা সুন্দরভাবে থাকতে পারে, রাত্রি যাপন করতে পারে, সেদিকে মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টা যদি দেখেন খুব ভালো হবে এবং এ বিষয়ে যদি উনি কিছু বলেন তাহলে খুব খুশি হবো। আমিও দেখেছি অনেক জায়গায়, আমাদের অনেক অভিজ্ঞতা, বহু জায়গায় গিয়ে দেখি মানে হয়তো 10 বছর 15 বছরের শুধু মেনটেনেন্স দেখে রাখা, নিজের বাড়িটা কিন্তু ঠিক রাখে, নিজেও থাকে কিন্তু
নিজেরাও কিন্তু একটা কিন্তু করতে পারে ইচ্ছা করলে অনেক জায়গায়, আমি বলছি না ওরা করতেই হবে। এর জন্য আমরা একটা দৃশ্য দিয়েছি, এর মধ্যে আপনারা জানেন যে যার যার ডিপার্টমেন্টের একজন নোডাল অফিসার আমরা বানিয়েছি এবং 10% যে বাজেট সেই ডিপার্টমেন্টে দেওয়া হবে তার জন্য মেইনটেনেন্স যেটা করা অনেক কাজ বাড়ি আপনার কোয়ার্টার থাকবেন, সরকারি অফিস আছে, বড় গাছুতে আছে, ফাটল ধরে গেছে, এগুলো যাতে কোনো অবস্থায় না হয় এর জন্য আমরা একটা দৃশ্য দিয়েছি এবং সেটাও ইমপ্লিমেন্টেশন। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে এর মধ্যে এবার যে 2024 অর্থ বছরের জন্য এই ধরনের যে মেইনটেনেন্স ওয়ার্ক তারপরে রিপেয়ার এর জন্য বাজেটে তার সংস্থান রাখা। মাননীয় সদস্য শ্রী মধুসূদন দেব। Honorable Speaker, sir, I will start question number 4-5. মাননীয় বিধায়ক শ্রী মনোজ কান্তি দেবের যে কোশ্চেন নাম্বার 45, মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রশ্ন নাম্বার 1, কমলপুর মহকুমায় অত্যাধুনিক সার্কিট হাউস করার কোনো পরিকল্পনা দপ্তর আছে? কমলপুরে একটি অত্যাধুনিক সার্কিট হাউস করার কোনো পরিকল্পনা দপ্তরের আপাতত নেই। থাকলে কমে নাগাদ হবে বলে আশা করা যায় 2 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে 2 নম্বর প্রশ্নের উত্তর অপ্রাসঙ্গিক। Supplementary, sir. আমরা কমলপুরে যে ডাকবাংলাটা বর্তমানে রয়েছে এটা বয়স 50 বছর। বছরে আর বিল্ডিং হয়নি, যদিও ধর্মনগর, কৈলাসহর, আমবাসা ইত্যাদি স্থানে অত্যাধুনিক সার্কিট হাউস তৈরি হয়েছে, কিন্তু কমলপুরের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে গিয়েছিলেন, এই রুমে থাকতে হয়েছে। এখানে একটা সার্কিট হাউস অত্যাবশ্যক এবং মাননীয় মুখ্যমন্ত্রী যদি আশ্বস্ত করেন আমাদেরকে যে কমলপুরে একটা সার্কিট হাউস দেওয়া হবে, তাহলে আমরা অত্যন্ত আনন্দিত। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক মনোজ কান্তি দেব সাপ্লিমেন্টারি যে কোশ্চেনটা লিখেছেন, ভিডিও গেছিস কেন? আর ডাকবাংলো হলেই যে সেটাও বাদ থাকবে তারও কিছু গ্যারান্টি নেই। ডাকবাংলোকেও ওই মেনটেন্সের যে বিষয়টা বললাম মেনটেন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তবেই থাকার মতো অবস্থা। আরেকটা বিষয় আমি হাউসকে জানাতে চাই আপনার মাধ্যমে যে যে কোনো ডাকবাংলো যদি স্থাপন করতে হয় সাধারণত জেলা সদরে সেটা এবং মহকুমা সদরে ডাকবাংলো স্থাপন করা হয়, কিন্তু জেলা সদরে সার্কিট হাউস এই সার্কিট হাউস কোনো অবস্থায় এখানে মহকুমাতে সেটা সম্ভব সাধারণত। তাছাড়া যদিও এটা মহকুমা ভাষা কিন্তু এটা একটু ডিস্ট্রিক্টের হেড করে, সেখানে এই কারণে সেখানে ডাকবাংলো স্থাপন করে। আর তাছাড়া এই যে ডাকবাংলোতে 6টি রুম আছে, 2টি ভিআইপি রুম আছে, সাধারণত 2টি ভিআইপি পক্ষে মানে এসি লাগানো আছে, গিজারও আছে, টিভি সুবিধা আছে, 2টি বিছানা আছে, 4টি সাধারণ কক্ষের মধ্যে 4টিতে টিভি, 3টিতে গিজারের সুব্যবস্থা আছে। তাহলে এইগুলো আমরা ঠিকভাবে রাখি, এগুলো দেখতে ভালো লাগবে আশা করি মেনটেন্স হয় নিশ্চয় আমরা দেখবো, কিন্তু সার্কিট হাউস কিন্তু পরবর্তী প্রশ্ন হচ্ছে শ্রী অনিমেষ দেব। Question number 40. মাননীয় মহোদয় যে কোশ্চেন নাম্বার 48 প্রশ্ন 1, গোয়াই মহকুমার অন্তর্গত চাম্পা হাওয়া থানাকে ভাগ করে নতুন আরেকটি থানা গঠন করার কোনো পরিকল্পনা দপ্তরে আছে কিনা? উত্তর হচ্ছে গোয়াই মহকুমার অন্তর্গত চাম্পা হাওয়া থানাকে ভাগ করে নতুন আরেকটি থানা গঠন করার কোনো পরিকল্পনা আপাতত দপ্তরে নেই, তবে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা যেতে পারে। প্রশ্ন, পরিকল্পনা থাকলে কবে নাগাদ হবে বলে আশা করা যায়? উত্তর হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন
সাপ্লিমেন্টারি স্যার মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি একটা জিনিস আপনার নজরে আনতে চাই। আপনি আপনার উঠে দাঁড়ালেই বলেন সাপ্লিমেন্টারি টেকনিক। আসলে যে যাই করুন, বিধানসভায় যে কুইজ প্রতিযোগিতার একটা আসন যে 3+1 তার উত্তর হলো 4, এইভাবে হয় না। Every question has got background. Background to বলতেই হয়, but too long background is also not appreciated. আমি এই প্রশ্নটা আনলাম, মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিয়েছেন এবং আপাতত পরিকল্পনা নিয়ে করছে। Why I have brought this question is 24টা ভিলেজ কমিটি এবং half of the 2 পঞ্চায়েত এরিয়া এই চাম্পাহাওয়ার থানার অন্তর্গত এবং এরিয়ার দিক থেকে আপনি যদি বিচার করেন অলমোস্ট মুঙ্গিয়াকালী, তারপরে কল্যাণপুরের উত্তর মহাডিপুর পর্যন্ত, খোয়াই চেবরি এবং ইভেন খোয়াই শহরের কাছাকাছি এলাকা, বাংলাদেশের বর্ডার বনবাজার আসারামবাড়ি পর্যন্ত এই বিশাল এরিয়াতে একটাই থানা থাকবে। থানা বাবুরা কোনো সময় আইন শৃঙ্খলা রক্ষার কাজে দেখে নট প্রপারলি। এন্ড তাতে কি হচ্ছে, দেয়ার ইজ রিজন, তাতে কি হচ্ছে, নেশাগ্রস্ত যুবকদের নেশার বিরুদ্ধে যে অভিযান চালাবে দেখে নট বুঝে। আর এই যে নেশার সামগ্রী, ইফ এট অল ইট ইজ গোয়িং থ্রু আসাম, এই আসারামবাড়ি হাইওয়ে দিয়ে বেড়ে যাচ্ছে। That is why I personally thought এটা কোনো তর্কের খাতিরে দাবির খাতিরে দাবি করছি যে অন্তত এটাকে 2 ভাগ করে বেহালাবাড়ি, পাছাইবাড়ি, গোপালনগর, চাম্পাহাওয়া, টেকগেলি, ওয়ানজু, তুলাশিখর সহ নবদ্বীপ পর্যন্ত আরেকটা জোনে যদি করা যায়, আই এম শিওর আইন শৃঙ্খলা রক্ষার কাজে এটা ভালো। সো এই ব্যাপারকে আমি প্রশ্ন করতে চাইছি যে যদি পরিকল্পনা নাও থাকে, গুরুত্ব বিচার করে আপনি পরিকল্পনা গ্রহণ করবেন কি? মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিষয়ে যে বলেছেন, এবার আপনার আমি জানি এখানে 24টা রেভিনিউ ভিলেজ নিয়ে একটা দেখতে হবে সেখানকার কতটা কেস আমি আপনার অবগতির জন্য জানাচ্ছি যে 2021-এ নথিভুক্ত মামলার সংখ্যা কত? 43, 2022-এ 26, 2023-এ 30টা। আর যেখানে কোনো থানা যখন চালু করে তার জন্য কিছু এই ক্রাইম সিনারিও দেখতে হবে যে আমি 24টা আছে কিন্তু এখানে ক্রাইমের কি মাত্রা তার উপরও ডিপেন্ড, জনসংখ্যা একটা দেখে। আরেকটা হচ্ছে থানা, আপনি নিশ্চয়ই জানেন সেটা যে এই থানা কাছাকাছি বিএসএফ ইউনি অর্থাৎ বিএসএফ বর্ডার আউটপোস্ট আছে, এসপিও ক্যাম্প স্পেশাল পুলিশ অফিসার ক্যাম্প আছে 6টি, টিএসআর ক্যাম্প আছে 8টি। এছাড়াও চাম্পাহাওড়া থানায় 20 জন টিএসআর কর্মী টিএস রিজার্ভ হিসাবে নিয়োজিত। তাহলে সব দিক থেকে কিন্তু প্রটেক্টেড এরকম না। আপনার 1 বছর যদি আপনার মামলা থাকে যেহেতু দুটো আবার থানা করা, আমার মনে হয় যে এটা ভাবার বিষয়। আমি বলার জন্য বললাম, প্র্যাকটিক্যাল বিষয়টা আমি বুঝলাম না, দেখলাম না, এটা একটু আমার মনে হয় দেখলে খুব ভালো। আমরা তো দিতেই চাই, তার ডিপেন্ড করে ওখানকার ক্রাইম সিনারি তার উপর ডিপেন্ড। তারপরেও যদি ওখানকার প্রয়োজন আমরা নিশ্চয়ই দেখব। মাননীয় অধ্যক্ষ, দিস ইজ দি প্রবলেম। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী এখন বলেছেন যে ক্রাইম সিনারি, এইখানে বসে আমার মনে হলো আমি অপরাধ করেছি। One of the senior police officers at the rank of DIG, আমি একদিন বলেছিলাম যে এই ঘটনা যখন হয় পুলিশ আমাকে ফোন করে, আমি বলি থানা থেকে কেস করবেন, তখন
এখন এই থানার মামলার সংখ্যা দিয়ে যদি এটা হয়, then I don't stop. আমি in the next 6 months আমার মনে হয় যত বেশি করে মামলা করা যায় আমি এখন এনকারেজ করব। নাম্বার 1, আমি কেন বলছি এটা সরকারের লাভ। গাঁজা চাষ বন্ধ হচ্ছে, গাঁজা চাষ, গাঁজা কত প্রকার আমাকে অনেকেই বলছে গাঁজা 2 প্রকার, পুরুষ গাঁজা, স্ত্রী গাঁজা। ত্রিপুরায় নাকি পুরুষ গাঁজাটাকে ধ্বংস করা হচ্ছে, স্ত্রী গাঁজাটাকে ধ্বংস করা হচ্ছে। এন্ড দি রিয়েল গাঁজা যেটা খেয়ে মানুষ নেশাগ্রস্ত হয় সেটা হচ্ছে স্ত্রী গাঁজা, এটাকে ধ্বংস করা হচ্ছে। এই প্যাকেটের পর প্যাকেট, বস্তার পর বস্তা গাঁজাগুলি আটক হচ্ছে ত্রিপুরায়। কেন কি করে নেশামুক্ত ত্রিপুরা? দি গভর্নমেন্ট ইনক্লুডিং অল অফ আস, আমাদের যখন নিমন্ত্রণ করা হয় সামনে লেখা থাকে নেশামুক্ত ত্রিপুরা। এন্ড হোয়াট ইজ হ্যাপনিং ব্যাক ইন দি ওই ব্যানারের পেছনে কি হচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি দৃষ্টি আকর্ষণ করে আবারও বলছি, এই পুলিশ ফাঁড়িগুলো যথাযথভাবে যদি আমরা কাজ করাতে না পারি, আই টেল ইউ ড্রাগস কারবারিদের বিরুদ্ধেও আপনি কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না। এই আমি জানি না স্যার, দিস মে নট বি বিলিভেবল। 124টা স্কুল, এটা সরকারি তথ্য, 124টা স্কুল, 20টি কলেজ, একটা ইউনিভার্সিটি, সরকার বলেছে এটা ড্রাগস প্রোন জোন হিসাবে আপনারা চিহ্নিত করেছেন। এবং এই 6 থেকে 10 জন এইচআইভি ইনফেক্টেড রোগীর সংখ্যা বাড়ছেই যাচ্ছে। If this is to be stopped, পুলিশের আরক্ষা প্রশাসনের মদত ছাড়া, তাদের কাজ ছাড়া আমরা সাধারণ নাগরিকরা এটা পারব না। And if this keeps on happening, ত্রিপুরার একটা প্রজন্ম শেষ হয়ে যাবে। That is why আমি বলছি এটা আসলাম বাড়ির ব্যাপারটা। You see the entire Tripura review, যেখানে যেখানে এটা করা যায় আপনি এটা ব্যবস্থা করুন। অধ্যক্ষ মহোদয়, দেখুন চাপ পাওয়া ঠিক আছে, আমরা তো এসব ডাটা তো দিতে হবে, এটা তো প্যারামিটার থাকবে, তার উপর ভিত্তি করে তো সব বললে তো হবে না যে এখন থেকে শুধু শুধু আমি এখন কেস বাড়াবো। মানে কেউ একটা গাড়ি নিয়েছে, একটা কেস, কেউ চৌকা নিয়েছে, একটা কেস, তাহলে কেস বাড়ালে তাহলে মানে এরকম তো তাহলে আমি থানা বাড়াবো। এটা কেসের মতো কেস হতো, এটা কোনো ইয়ে না, এটা সত্যিকারের হচ্ছে, তার উপর ভিত্তি করে আমি কাজ করি। তাছাড়া এই চাপ পাওয়া কতজন আছে? 22 জন পুলিশ। এত কেস কম থাকা সত্ত্বেও একজন ইন্সপেক্টর আছে, সাব ইন্সপেক্টর 3 জন, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর 1 জন, আর বাকি তো আগে বললাম সব। কনস্টেবল আছে 14 জন, মহিলা কনস্টেবল আছে 3 জন, মানে পর্যাপ্ত। কাজে এত কম কেস থাকা সত্ত্বেও যেখানে আপনি একটা বললেন গাড়ির বিষয়ে, আপনি দেখুন এখানে আমাদের ক্রাইম অকার কিন্তু ড্রাগের বিষয়, এটা একটা বিষয়। No crime has been occurred due to drug addiction. However, during last 2 years, that is 2022-23, total 1,196 NDPS Act cases have been registered in different cases of the state. এখানে অ্যারেস্টও হয়েছে 2022-এ 562 জন, 759 অ্যারেস্ট হয়েছে। 2023-এ 634 জন, 1052 অ্যারেস্ট হয়েছে। টোটাল কেস রেজিস্টার হয়েছে ড্রাগসের বিষয়ে 1196 এবং অ্যারেস্ট হয়েছে 1811। অর্থাৎ আপনি বারবার দেখেছেন, আমি বিধায়ক হিসাবে যদি আমি রাস্তা যদি দেখতে চাই, মানে দেখতে পারি এটা ঠিকভাবে কাজ হচ্ছে কিনা, তো ড্রাগ এই গাঁজাগুলি হচ্ছে কিনা স্ত্রীলিঙ্গ পুরলিঙ্গ, সেটারও আমাদের দরকার উচিত, সেটারও দায়িত্ব আমাদের নেওয়া উচিত। কোথায় হচ্ছে যে ধরুন আপনারা পুলিশ এটা কি করবে, সরকারে তো পারবে না, সেখানে আপনারাও যান, সেই বিষয়ে আপনারা বলুন। আসলে যখন কথা বলি তখন অনেকগুলো তথ্য এগিয়ে আসে। এই যে আপনি বলছেন ড্রাগস খেয়ে কোনো ক্রাইম করছে,
আমি কিন্তু এটা মানতে পারছি না। কেন আমি বলছি চুরি করা কি ক্রাইম না? চুরি করা কি ক্রাইমের বাইরে? আমি জানি দেয়ার আর লয়ার্স ড্রাগস খেয়ে